বকাটে ছেলেগুলো আমার আর চিন্তার দিকে চেয়ে আমাদের অনুভূতিটা বোঝার চেষ্টা করছিল, বুঝতে চাইছিল আসলেই কি আমরা হাজবেন্ড ওয়াইফ। ওদের মধ্যে কেউ বিশ্বাস করতে পারছিল না যে আসলেই আমরা স্বামী স্ত্রী, কারণ আমার আর চিন্তার দূরত্বটা তখনও কমেনি। এক ছেলে বলে উঠল, এরা দুইজন স্বামী স্ত্রীও না, প্রেমিক প্রেমিকাও না। দেখেন না একজন আরেকজন থেকে কতটা দূরে দাঁড়িয়ে আছে। স্বামী স্ত্রী হলে তো একজন আরেকজনের পাশে খুব কাছাকাছি হাত ধরে দাঁড়িয়ে থাকতো। ওই ছেলের কথাগুলো শুনে মুহূর্তের মধ্যেই চিন্তা আমার খুব কাছে চলে আসলো। আমার এই ছোট্ট জীবনে এতটা কাছে কেউ কখনো আসেনি, কোনো দিন না। কতটা কাছে এসেছিল সেটা হয়তো আমি আমার অডিয়েন্সদের বোঝাতে পারবো না, তবে জেনে রাখুন এতটা কাছে এর আগে কেউ কখনো আমার কাছে আসেনি। আমি জানি অনেকেই বিশ্বাস করবেন না, কিন্তু আমার তাতে কিছু যায় আসে না। চিন্তা যখন আমার খুব কাছে এসে আমার শরীরের সাথে তার নরম শরীর স্পর্শ দিয়ে আমার হাত ধরে বলল, তো এভরিওয়ান দয়া করে সবাই একটু হেডফোন ইউজ করো। কে বলেছে আমরা স্বামী স্ত্রী না? ওর সাথে আমার অভিমান হয়েছে তাই এমন করছি। তখন বকাটে ছেলেদের দলপতি আমাদের দিকে তাকিয়ে বলল, যেহেতু আপনারা স্বামী স্ত্রী তাহলে আমরা যেটা বলছি ওটা করে ফেলুন, না হলে আমরা ভিন্ন কিছু করতে বাধ্য হব, আর সেই ভিন্ন কিছুটা আপনাদের জন্য কখনোই ভালো হবে না। বকাটে ছেলেদের দলপতির কথার জবাবে আমি চুপ করে থাকলেও চিন্তিয়া চুপ করে থাকলো না। সে যে সাহসী একটা মেয়ে তৃতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করার ক্ষমতা রাখে সেটা প্রমাণ করার জন্যই হয়তো সে বুক উঁচু করে লোকটার দিকে রাগি চোখে তাকিয়ে বলল, এটা কি পাবলিক প্লেসে করার মতো কোনো জিনিস নাকি? এটা হলো পার্সোনাল জিনিস, এটা কেন সবার সামনে করতে হবে? তখন ছেলেটা বলল, এছাড়া আপনাদের উপায়ও নেই, যা করতে বলছি সেটা করেন তাড়াতাড়ি। চিন্তিয়া যখন বুঝতে পারলো এটা ছাড়া এখান থেকে বেঁচে ফেরা সম্ভব না, তখন সে দেরি না করে আমার অপবিত্র ঠোঁটে তার নরম ঠোঁটটা আলতো করে শুয়ে দিল। তখন আমার খুব রাগ হলো, মনে হলো কোনো কিছু চেখে দেখার পর যখন সেটা খেতে ইচ্ছা করে তখন যদি সেটা খেতে না পারি তখন যতটা খারাপ লাগে আমারও ঠিক ততটাই খারাপ লাগলো। চিন্তার এক সেকেন্ডের ছোট্ট একটা চুমুতে আমার ভিতর বাইরে প্রকাণ্ড এক ভূমিকম্পের সৃষ্টি হলেও সেটা থামানোর জন্য চিন্তার এক সেকেন্ডের চুমু যথেষ্ট ছিল না। এমন চুমু খাওয়া দেখে বকাটে ছেলেগুলোর দলপতি হাসতে হাসতে বলল, হ্যালো হ্যালো ম্যাডাম, এটা কেমন চুমু? এটা যে কেউ যে কাউকে খেতে পারবে? না আছে কোনো ফিলিংস, না আছে কোনো কেমিস্ট্রি। এটা কোনো আদর্শ স্বামী স্ত্রীর চুম্বন হতে পারে না। একজোড়া আদর্শ স্বামী স্ত্রীর চুম্বন হবে লোহার চুম্বকের মতো। লোহার চুম্বক যেমন একসাথে করলে কেউ কাউকে ছাড়াতে চায় না, জোর করে টেনে টুনে ছাড়াতে হয়, স্বামী স্ত্রীর চুম্বনও ঠিক সেরকম হবে। তারা চুমু খেতেই থাকবে, খেতেই থাকবে, খেতেই থাকবে। কিন্তু আপনারা তো এক সেকেন্ডও দুইজনের ঠোঁট একত্রে রাখেন নাই, কিভাবে নিজেদেরকে স্বামী স্ত্রী দাবি করেন? তখন চিন্তিয়া বলল, ভাই আসলে আমাদের নতুন বিয়ে হয়েছে তো তাই এমন, আর বিয়েটা দুই পরিবারের সম্মতিতে হয়েছে। প্রেম টেম করার সুযোগ পাইনি, তাই চুমু খেয়ে প্র্যাকটিস করার সুযোগও হয়নি আমাদের। তাই ধরতে গেলে এই কিস করাতে আমার অনেকটা ব্যাকডেটেড। দুজনের একজনও এখনো ঠিক মতো চুমু খেতে পারি না। বাসর ঘরে পর্যন্ত আমরা চুমু খাইনি। বিশ্বাস করেন ভাই, বিশ্বাস না হলে আমার স্বামীকে জিজ্ঞেস করে দেখেন। আমি তো একটু চালাক, ও তো আরো বোকা। কত ভিডিও দেখলো চুমু খাওয়া নিয়ে, কিন্তু আফসোসের বিষয় হলো আমার বোকা স্বামীটা এখনো চুমু খাওয়া শিখলো না। নাটক সিনেমায় যেভাবে একজন আরেকজনকে ঠোঁটে চুমু খায়, বাস্তবে আসলে তেমনটা হয় না। বাস্তবতা ভিন্ন। নাটক সিনেমায় চুমু খেতে গেলে অমৃতের স্বাদ পাওয়া যায়, কিন্তু বাস্তবতা বড় নিষ্ঠুর। বাস্তবে সিগারেটের গন্ধ ছাড়া কিছুই পাওয়া যায় না। চিন্তার কথাগুলো শুনে আমার হাসি আটকে রাখা বড়ই কষ্ট হচ্ছিল, তবুও আটকালাম। এই মেয়ে যে কি দিয়ে কি তৈরি করে আজ বুঝতে পারলাম। কিন্তু আমি তো জীবনে কোনোদিন সিগারেট মুখে দেইনি, তাহলে চিন্তা আমার ঠোঁটে সিগারেটের গন্ধ পেল কিভাবে? এটা নিশ্চয়ই বিপরীত দলের চক্রান্ত, কিন্তু আমার তো কোনো বিপরীত দলই নাই। কে এই জঘন্য কাজটা করবে? নিশ্চয়ই চিন্তিয়া চালাকি এটা। আমি যখন এইসব উদ্ভট চিন্তা ভাবনা করছিলাম ঠিক তখনই বকাটে ছেলেদের দলপতি চিন্তাকে ধমক দিয়ে বলল, ফাজলামো করো আমাদের সাথে? আপনারা দুইজন এখন দুইজনকে চুমু খাবেন, ঘড়ি ধরে 2 মিনিট ধরে চুমু খাবেন, না হলে আপনার স্বামীর বদলে অন্য কারোর সাথে আপনাকে এই কাজটা করতে হবে। পরিস্থিতি ভয়াবহ দেখে চিন্তা বুঝতে পারলো এখন যদি এটা আমরা না করি তাহলে হয়তো সত্যি সত্যি আমার বদলে অন্য কাউকে চুমু খেতে হবে। আমি চিন্তিয়ার দিকেই তাকিয়েছিলাম। আমার চোখের পলক ফেলতেই চিন্তিয়া আমার কাছে এসে আমার ঠোঁটে তার নরম ঠোঁট ডুবিয়ে দেয়। আমার তখন মনে হলো আমি কোনো অমৃতের স্বাদ নিচ্ছি। এর থেকে মিষ্টি হয়তো জগতে আর কোনো কিছুই নেই, থাকতে পারে না। চিন্তিয়ার চুমুতে আমি আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলাম না। আমিও সব লজ্জা, অপমান, ভয়, সংকোচ পেছনে ফেলে চিন্তিয়াকে শক্ত করে ধরে 2 হাত দিয়ে নিজের কাছে টেনে নিয়ে আসি। আমিও তার ঠোঁটের ছোঁয়ায় হারিয়ে যাই এক স্বর্গের রাজ্যে। পুরো 2 মিনিট পর আমাদের চুম্বনের পর্ব শেষ হয়। আমার পারফর্মটা ভালো না হলেও চিন্তার পারফর্মটা বকাটে ছেলেদের টাক লাগিয়ে দিয়েছে। কেউ কেউ মাটিতে পড়ে সেন্সলেস হয়ে গিয়েছে, কেউ কেউ বেঁচে থেকেও মরে গিয়েছে। তারা মেনেই নিয়েছে এই মেয়ে কোনো সাধারণ মেয়ে না। আমি ভেবেছিলাম পরিচিত কাউকে ফোন করব, কিন্তু যখন দেখলাম চিন্তাকে কাছে পাওয়ার একটা সুযোগ আছে তাই সেটা হাতছাড়া করতে চাইনি। পরে ওই ছেলেগুলো কাউকে ফোন করা ছাড়াই আমাদেরকে ছেড়ে দেয়। আমি আর চিন্তিয়া ঘোরের মধ্যে বাসায় চলে আসলাম।
2 দিন হয়ে যায় আমি গোসল করি না, আমার ঠোঁট ভেজাই না, ঠিকমতো পানিও খাই না, কারণ সিনথিয়া চুম্বনের ছোঁয়াটা আমি এত তাড়াতাড়ি ভুলতে চাই না। সেই যে ওই দিন বাসায় আসার পর কাঁথা গায়ে দিয়ে বিছানায় শুয়েছি আর ওঠার নাম নেই। যতবার অনুভব করছি ততবারই সিনথিয়ার ওই মারাত্মক চুম্বন করার দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে ওঠে। বাসায় আসার পর যখন সিনথিয়াকে জিজ্ঞেস করছিলাম আপনি এত সুন্দর করে চুমু খেতে পারেন, জানতাম না, জানলে হয়তো নিজের জীবনের বিনিময়ে হলেও আপনার কাছে থেকে একটা চুমু খেতাম। আমার এমন মজা করাটা সিনথিয়া মেনে নিতে পারলো না, রাগে কাঁপতে কাঁপতে বলল, আপনি এমন কেন? আপনি ওই ছেলেদেরকে কিছু বললেন না কেন? নিজের পরিচিত কাউকে ফোন করলেই তো পারতেন, তাহলে তো আমাদের এই অবস্থায় পড়তে হতো না। আমি তখন সিনথিয়ার দিকে তাকিয়ে খুশি মনে বললাম, দেখুন আল্লাহ যা করে ভালোর জন্যই করে, ভাগ্য ভালো ছিল আমাদের শুধু চুমু খেতে বলেছে। অনেক সময় এমন অবস্থায় দেখা যায় যে দুইজনকে ফিজিক্যাল রিলেশনও করতে বলে, সেক্ষেত্রে আমরা অনেক বড় বাঁচা বেঁচে গেছি। আর ওরা ছিল 10 জন আর আমি একা, 2 জন না হলে হয় একটা রিস্ক নিতাম। আপনি বলুন এতগুলো মানুষের সাথে একা আর কি করতে পারতাম? আমি কিছুই করতে পারতাম না, তাই নীরব দর্শক হয়ে সবকিছু দেখেছি। তখন সিনথিয়া একা একা কি যেন বলতে বলতে আমার সামনে থেকে চলে গেল। সিনথিয়া বসে বসে কাঁদছিল নাকি হাসছিল বুঝতে পারছিলাম না। কাছে গিয়ে দেখলাম আসলে সে কাঁদছে, তবে তার কান্নাটা আমার কাছে রিয়াল মনে হলো না, কেমন যেন নেকা কান্না মনে হলো। জোর করে কান্না করছে সে, চোখ দিয়ে পানিও পড়ছে না। আমি তার মিথ্যা কান্নাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, কি হয়েছে আপনার, কাঁদছেন কেন? তখন সিনথিয়া তার নেকা কান্না করতে করতে বলল, আমি হাসানকে কথা দিয়েছিলাম আমি তাকে আমার বিশুদ্ধ আমিটাকে উপহার দিব, আমার ঠোঁট শুধু তার ঠোঁটকে স্পর্শ করবে, কিন্তু আমি তার কথা রাখতে পারিনি। আমি তখন মনে মনে বললাম, বাল, তোমার থেকে হাসান আরো অনেক বেশি বিশুদ্ধ, তোমরা সবাই বিশুদ্ধ, খালি আমরাই অশুদ্ধ। আমি সিনথিয়ার কাছে গিয়ে বললাম, আমার কাছে একটা বুদ্ধি আছে, এটা করলে আপনি আগের মতো বিশুদ্ধ হয়ে যাবেন। তখন সিনথিয়া বলল, কি বুদ্ধি? তখন আমি তার আরো কাছে এগিয়ে গিয়ে বললাম, ছোটবেলায় যখন ফুটবল খেলতে ব্যথা পেতাম তখন ওই ব্যথার মধ্যেই আবারও ব্যথা দিতাম, মানে ফুটবল দিয়ে শট মারতাম ওই ব্যথার ওখানে, ব্যথা অটোমেটিক্যালি ভালো হয়ে যেত। ঠিক তেমনই আপনি যে ঠোঁটে চুমু খেয়েছেন সেই ঠোঁটে আরেকবার চুমু খাবেন, আমি নিশ্চিত আপনি আগের মতোই পিওর বিশুদ্ধ হয়ে যাবেন। আমার কথা শুনে সিনথিয়া আমার দিকে আগুন চোখে তাকালো, মনে হলো ওই চোখের আগুনে আমাকে পুড়িয়ে মারবে, অথচ অনেক আগে আমি তার ওই মায়াবী চোখের ভিতরে নিজেকে হারিয়ে ফেলেছি। বের হওয়ার লোকেশন খুঁজে পাচ্ছি না বলে বের হতে পারছি না। আমার অডিয়েন্সরা কেউ লোকেশন খুঁজে পেলে জানাবেন। সত্যি বলতে আজকাল মানুষকে ভালো বুদ্ধি দিতে নেই। আজকেই দেখুন না, সিনথিয়াকে বিশুদ্ধ হওয়ার এত সুন্দর একটা বুদ্ধি দিলাম আর সে আমার উপর রাগ করলো। এজন্যই আমি কাউকে কখনো ভালো পরামর্শ দিই না।